সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত। চলছে অ্যালজাব্রার ভিডিও সিরিজ। কম্পিটিটিভ এক্সামের এই যে সিরিজ, এই সিরিজে আমরা প্রথম পর্বে আলোচনা করেছি বহুপদী সংখ্যামালা এবং পুরো অ্যালজাব্রার যে সিলেবাস, বিভিন্ন চাকরির পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাস সম্পর্কে ডিটেলে আলোচনা হয়েছে। এবং প্রথম যে আমরা পোর্শনটা শুরু করেছি, যেটা বহুপদী সংখ্যামালার প্র্যাকটিস সেট বা পলিনোমিয়ালস। তো এর আমরা 30টা অঙ্ক করব, 30টা প্রবলেম। সেই 30টা প্রবলেমের মধ্যে এখানে 9টা হয়েছে আগের পর্বে। আজ থেকে 10 থেকে তার পরবর্তী অঙ্কগুলো করব। তো এই ক্ষেত্রে বলে রাখি, এই প্র্যাকটিস সেটগুলো প্রত্যেকটা টপিক্সের উপরে যে প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে, সেই প্র্যাকটিস সেটকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রাথমিকভাবে মাঝারি মাপের প্রশ্ন, মিডিয়াম লেভেলের কোশ্চেন থাকবে, যেটার চ্যাপ্টার সম্পর্কে পুরো ক্লিয়ার একটা কনসেপ্ট তৈরি হবে। দ্বিতীয় ক্ষেত্রে একটু হার্ড লেভেলে থাকবে, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে এবং ওই চ্যাপ্টারটা বুঝতে আরও সহজ হবে, আরও ডিটেলে বোঝা যাবে। এবং লাস্টে যে পোর্শনটা থাকবে, সেই পোর্শনে থাকবে কি বিভিন্ন সালে বিভিন্ন পরীক্ষায় যে কোশ্চেনগুলো এসছে সেগুলো নিয়ে আলোচনা। এই 3টে পার্ট থাকবে এবং এই 3টে পার্ট কিন্তু প্রত্যেকটা অঙ্ক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক, বাছাই করা অঙ্ক। এবং প্রত্যেকটা প্র্যাকটিস সেটে এইভাবেই 10টা করে মোট 30টা এইভাবে সেট থাকবে। তো সেইটা নিয়ে আমরা আলোচনা করব। শুরু করা যাক আজকের পর্ব। যারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নাও। যারা নতুন তাদেরকে বলবো সঙ্গে বেল আইকনটিও প্রেস করতে ভুলো না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং একটি লাইক করে দিও। এবং যারা পুরনো তাদেরকে বলবো চ্যানেলের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের যেই প্র্যাকটিস সেটে আমরা আগের পর্বে আমরা করেছি প্রথম অংশের 9 পর্যন্ত, আজকে 10 করব এবং তার পরবর্তী অঙ্কগুলো করব। তো আমরা প্রথমে দেখে নিই 10 দাগের অঙ্কটা কি বলেছে। এখানে বলেছে কি, ভাজ্য সমান ডিভিডেন্ড সমান ভাজক ডিভাইজার ইন্টু ভাগফল কোশেন্ট প্লাস কি হবে সেটা আমাদের বের করতে হবে। এখানে 4টা অপশান দেওয়া আছে। এটা আছে 0, ভাগশেষ, সহগ এবং মাত্রা। তো এখানে এই যে ডারটা এখানে উঠেছে, রিমাইন্ডারের এই অংশটা উপরে চলে এসেছে। তো যাই হোক, এটা আমাদের 4টা অপশান আছে। এখানে 0 হতে পারে, এখানে ভাগশেষ হতে পারে, সহগ হতে পারে, মাত্রা হতে পারে। কি হবে আমরা দেখে নিই। আমরা বেসিক যে সূত্রটা জানি সেই সূত্রটা একবার দেখে নিই। সেই সূত্রটা কি ছিল? সূত্র ছিল কি, যে ভাজ্য সমান কি ছিল না, ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। যদি বুঝতে অসুবিধা হয় আমি একটু আলোচনা করে দিই। এখানে আমি ধরে নিলাম, আমি এখানে কোনো একটা সংখ্যা ধরো, আমি 17 ধরলাম। একে আমি 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করলে 5 3 15, এখানে তাহলে ভাগশেষ থাকছে কত, 2। তাহলে এটা আমাদের, এইটা হবে ভাজ্য, এটা হচ্ছে ভাজক, এটা হলো ভাগফল, আর এটা ভাগশেষ। তাহলে এই যে এটা ভাজ্য, এইটা ভালো করে জেনে নিতে হবে। প্রত্যেকটা জিনিস অঙ্কের যেখানে সুযোগ পাবে নতুন জিনিস জানার, ভালো করে জেনে নিতে হবে এবং সঙ্গে নোট করে রাখতে পারলে খুব সুবিধা হয়। তো এই ক্ষেত্রে এটা হবে ভাগফল, আর শেষে যেটা থাকবে এটা হচ্ছে ভাগশেষ। তাহলে এখানে আমাদের যে মোট 4টা অংশ, এর মধ্যে 3টে জানা থাকলে বাকিটা আমরা সহজেই বের করতে পারবো। তো এই ক্ষেত্রে আমরা 17 কি করে পাচ্ছি? 17 পাচ্ছি হচ্ছে 5 গুণিতক 3 যুক্ত 2 করে। তার মানে কি, এটা হচ্ছে ভাজ্য সমান, এটা ভাজক গুণিতক 3 হচ্ছে ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল তো ভাগশেষ। তো তাহলে এটার সাহায্যে আমরা বুঝতে পারলাম যে এই যে সূত্রটা, এটা কিন্তু মনে রাখতে হবে। তো তাহলে আমাদের কিটা যোগ হচ্ছে, ভাগশেষটা যোগ হচ্ছে। দেখে নিই এবারে কোশ্চেনটা কি ছিল। এখানে ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে বি দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হলো না। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট যেটা হচ্ছে সেটা
দ্বিতীয় অংশে এখানে কঠিন মানের প্রশ্ন লেখা আছে, যদিও এটা সেইভাবে কঠিন নয়। তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা টাইপের অঙ্ক বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। তো এইগুলো কিন্তু সব কিন্তু পরীক্ষায় আসার মতো অঙ্ক। তো দেখে নিই এখানে যেটা বলেছে যে এক্স কিউব প্লাস এ মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস এ মাইনাস এ কে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে। তো এই ক্ষেত্রে আমরা এমনি ভাগ করে দেখতে পারি, কিন্তু এখানে আমরা ওইভাবে ভাগ করে দেখব না, রিমাইন্ডার থিওরি কাজে লাগাবো। রিমাইন্ডার থিওরি অনুযায়ী আমাদের কি হয়েছে না, যদি এই যে কোনো একটা রাশিমালা, আমি রাশিমালা একটা ধরলাম, কোনো একটা রাশিমালা ধরো পিএক্সকে যদি এক্স মাইনাস এ দিয়ে ভাগ করা হয়, সেক্ষেত্রে এর রিমাইন্ডারটা কি হবে, এতকে এত দিয়ে ভাগ করলে ভাগশেষ কি হবে না পি এ হবে। এই ক্ষেত্রে এটাকে ভাগ করলে মানে এটা দিয়ে ভাগ করলে মানে এটা জিরোটা কত হবে, এক্স ইকাল টু এতে, তাহলে এখানে এক্স ইকাল টু এ বসাবো। যদি সম্পূর্ণরূপে ভাগ যেত তাহলে এটা ইকাল টু জিরো হতো। যেহেতু এটা সম্পূর্ণরূপে ভাগ যাবে না, তাহলে যেটা এর এক্সের জায়গাতে এ বসালে যেটা আসবে সেটাই হবে এর রিমাইন্ডার। এটা হচ্ছে নিয়ম, শর্টকাট নিয়ম, বা এটাকে আমরা ভাগশেষ উপপাদ্য বা রিমাইন্ডার থিওরিম বলতে পারি। তো এটা নিয়ে প্রথম পর্বে আলোচনা হয়েছে। তো এটা তাহলে আমরা কি করব, এখানে পি এক্সটা কি একবার দেখে নিই। পি এক্সটা হচ্ছে তাহলে এটা হচ্ছে পি এক্স। তাহলে পি এক্স সমান আমরা লিখলাম কত না এক্স কিউব এ এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস এ। তো এখানে এক্সের পরিবর্তে আমরা এ বসাবো, তাহলে এটা এ কিউব, এটাতে যদি এ বসাই এ ইন্টু এ স্কোয়ার মানে এ কিউব হচ্ছে প্লাস 6a মাইনাস এ, 6a মাইনাস এ, তাহলে এ কিউব কেটে গেল, 6a মাইনাস এ মানে হচ্ছে 5a। তো 5a হচ্ছে আমাদের ভাগশেষ। দেখে নিই অপশানগুলো কী কী আছে। এখানে অপশান দেওয়া নেই, আমরা পরে পেয়ে যাচ্ছি। এখন আমরা অপশানগুলো দেখে নেব। এখানে অপশানগুলো আছে, যেগুলো আছে দেখে নিই। এ 5a 6a 7a, তাহলে 5a হচ্ছে আমাদের বির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্ক 12 দাগের অঙ্ক কি বলেছে, এক্স প্লাস 1 যদি এক্স প্লাস 1 2x স্কোয়ার প্লাস কে এক্স বহুপদী একটি উৎপাদক বা ফ্যাক্টর হয়, তাহলে কে এর মান কত হবে। আচ্ছা, এর যদি উৎপাদক বা ফ্যাক্টর হয় তাহলে এক্স প্লাস 1 একটা জিরো হবে, তাহলে এটা ইকুয়াল টু জিরো করলে এক্স এর মান হবে কত, এক্স ইকুয়াল টু -1। তো এক্সের জায়গাতে এটার জায়গায় -1 করলে এটা যেহেতু একটা উৎপাদক, তাহলে এটা ইকুয়াল টু জিরো হবে, সেখান থেকে আমরা পাবো। এখানে কন্ডিশন যেটা হচ্ছে আমাদের যে বলেছে 12 দাগেরটা, এক্স -1 যেটা আছে, সরি এক্স প্লাস 1, এক্স প্লাস 1 হচ্ছে কত না 2x স্কোয়ার প্লাস কে এক্স এর একটা এর উৎপাদক। তো এর যদি উৎপাদক হয় বা ফ্যাক্টর হয়, তবে কি হয়েছে কে এর মান কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে গুণনীয়ক উপপাদ্য কি বলেছে, বলেছে কি এটা ইজিক্যাল টু জিরো করতে হবে, এটা ইজিক্যাল টু এটা একটা জিরো হবে, তাহলে এটা ইজিক্যাল টু জিরো করলে এই জিরো বা শূন্য সম্পর্কে আমরা ডিটেলে আলোচনা করেছি এর আগে, তো সেটা আগের ভিডিওটা তোমরা একবার দেখে নেবে। তো এক্স ইকুয়াল টু -1, তাহলে এক্সের পরিবর্তে আমরা -1 বসাবো। এটাকে যদি আমি পি এক্স ধরি, পি এক্স সমান এখানে ধরলাম 2x স্কোয়ার, এটা যেহেতু রাশিমালা মানে ফাংশান, এখানে আমি যে কোনো একটা ফাংশান এফ পি এক্স বা এই ধরনের কিছু আমরা ধরে নিতে পারি, যেহেতু এটা এক্সের ফাংশান। তো এবারে এক্সের পরিবর্তে আমরা -1 বসাবো। -1 বসালে যেহেতু এটা একটা উৎপাদক বলেছে, তাহলে এটা সম্পূর্ণটা জিরো হয়ে যাবে বা স্যাটিসফাই করবে। তাহলে পির জায়গাতে আমরা এক্ষেত্রে বসাবো কত না -1, এটা ইকুয়াল টু জিরো হবে। এইটার কন্ডিশন, এটা গুণনীয়ক উপপাদ্য বলছে এটা, যে এটা যদি একটা উৎপাদক হয় তাহলে p -1 ইকুয়াল টু জিরো হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না p -1 এর মানটা বের করে নিই, তাহলে 2 -1 এর হোল স্কোয়ার প্লাস k ইন্টু -1, তার মানে এটা হচ্ছে কত -1 এর হোল স্কোয়ার মানে এটা +1 হয়ে যাবে, আর এখানে একটা মাইনাস আসবে -k, তাহলে এইটা ইকুয়াল টু জিরো হবে।
তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি, এটা ইজিক্যাল টু 0 হবে, যেহেতু এটা একটা উৎপাদক। তাহলে এক্স এর জায়গাতে -1, এইখানে যে এক্স এর মানটা পেলাম সে -1 বসিয়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এইটা। তো এইটা ইজিক্যাল টু 0 হবে, যেহেতু সম্পূর্ণরূপে বিভাজ্য। তাহলে এখান থেকে আমরা 2 - k ইজিক্যাল টু 0 থেকে আমরা k এর মান যদি বের করি, k সমান হবে 2। তাহলে এটাই হবে আমাদের উত্তর। k এর মান 2 হলে এটা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে x+1 দ্বারা। তাহলে অপশানগুলো এখানে আমরা দেখে নিতে পারি, অপশানগুলো কি কি আছে। অপশানগুলো এখানে 1, 2, -2, 0, তাহলে 2 হবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক আছে 13 দাগের অঙ্ক। 13 দাগের অঙ্কটা কি বলেছে, যদি x-1 px ইজিক্যাল টু kx² -√2x + 1 এর উৎপাদক হয়, তাহলে k কত হবে দেখে নিই। তো ওই একই রকমভাবে উৎপাদক বলেছে মানে এটা ইজিক্যাল টু 0 করব, 0 করে x এর মান 1 হবে, সেই এখানে x এর জায়গাতে 1 বসিয়ে 0 করব, সেখান থেকে আমরা k এর মান পাবো। তো এটা যখন উৎপাদক হবে সবসময় মূল ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। তাহলে মূল ইকুয়েশনকে সিদ্ধ করবে মানে x এর মান এখানে পাবো আমরা 1, সেই 1টা x এর পরিবর্তে 1 বসালে এটা ইজিক্যাল টু 0 হবে, এটাকে বলে স্যাটিসফাই করা। তো 13 দাগের দেখে নিই 13 দাগের অঙ্কটা। তাহলে এই ক্ষেত্রে আমাদের শর্ত হচ্ছে, আর আমি ডিটেলে বলবো না, আগের অঙ্কটা যেভাবে করেছিলাম x এটা ইজিক্যাল টু 0 হবে, এটা হচ্ছে গুণনীয়ক উপপাদ্য অনুসারে। তাহলে আমাদের px কত ছিল না, px এখানে ছিল যে kx² -√2x + 1। তো এখানে তাহলে p1 আমরা পাবো k × 1² √2 × 1 + 1, তাহলে k √2 + 1, এইটা পুরোটা ইজিক্যাল টু 0 ছিল, তাহলে এটা ইজিক্যাল টু 0 হবে। তো এখান থেকে আমরা পাচ্ছি কি k ইজিক্যাল টু 1 - √2, এটাই হবে আমাদের উত্তর। k এর মান হচ্ছে 1 - √2 নয়, সরি, ওপাশে গেলে এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, √2 - 1, √2 - 1 হবে আমাদের উত্তর। দেখে নিই, এখানে কিন্তু মাইনাসটা আমার ঠিকঠাক করে দেখতে হবে, নাহলে উত্তর ভুলে যেতে পারে। দেখে নিই উত্তর কী আছে। তো এই ক্ষেত্রে √2 + 1, √2 - 1, -√2 - 1, ডি হচ্ছে 1। অপশানগুলো কিন্তু ওভাবেই আছে, আমাদের যদি একটু মাইনাস এদিক ওদিক হয়ে যায় তাহলে সমস্যা হবে। √2 - 1 হবে উত্তর, বি দাগের অপশানটা কারেক্ট অপশান। এবারে চলে যাই 14 দাগের অঙ্ক। 14 দাগের অঙ্কটা কী বলেছে দেখে নিই। এখানে বলেছে যে x² + 99x + 127, এই দ্বিঘাত বহুপদীটির শূন্য কত হবে। এটা দ্বিঘাত বহুপদীর শূন্য কত হবে সেটা আমাদের বের করতে হবে। না, শূন্য এখানে যেটা বলেছে শূন্যগুলি হবে উভয়ই ধনাত্মক উভয়ই ঋণাত্মক, একটি ধনাত্মক একটি ঋণাত্মক, উভয়ই সমান। তো এটা কি হবে সেটা দেখতে গেলে এটা আমাদের কিভাবে বের করব সেটা দেখতে হবে। তো এটা আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা আছে আমাদের উৎপাদকটা কি আছে 14 দাগে, x² + 99x + 127, এই যে দ্বিঘাত সমীকরণটা আছে, এই দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা সমীকরণ না, এটা রাশিমালা। তো এটাকে আমি এই যে রাশিমালাটা আছে, এই রাশিমালার যে শূন্যগুলো আমি ধরে নিচ্ছি, এর শূন্য যেগুলো আছে এর শূন্যগুলি একটা আলফা আর একটা বিটা, মানে আলফা বসালে x এর জায়গায় সেটা শূন্য হবে, আর x এর জায়গায় বিটা বসালে সেটাও শূন্য হবে। এটা যদি হয় তাহলে এদের সম্পর্কটা কী ছিল, এটা প্রথম পর্বে বলা হয়েছে, এটা দুটোর যোগফল সমান -b/a। এটা আমি যদি তুলনা করি ax² + bx + c এই আকারে, তাহলে দুটো বীজের এই যে দুটো আমরা শূন্য, তার শূন্যের যোগফলের সূত্র হচ্ছে -b/a, আর এই যে শূন্যের গুণফল, শূন্য দুটোর গুণফল হবে c/a। এই দুটোকে, এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে, এই ইকুয়েশন সমেত এই সূত্রটা। তো তাহলে এখানে দুটোর যোগফল হচ্ছে কত, -b/a -99
এ মানে 1, তাহলে -19। আর দুটোর গুণফল কত হবে c/a, তাহলে 127/1 মানে 127। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যোগফল মাইনাস হচ্ছে, আবার গুণফল প্লাস হচ্ছে। গুণফল যদি প্লাস হয় দুটো একই চিহ্ন বিশিষ্ট হবে, সেটা আমরা বলতে পারবো, কিন্তু দুটো যোগ হবে না দুটো বিয়োগ হবে, সে দুটো প্লাস হবে না মাইনাস হবে, সেটা আমরা বলতে পারছি না। কিন্তু যেহেতু যোগফলটা মাইনাস হচ্ছে, তাহলে অন্তত একটা মাইনাস হবে। এই ক্ষেত্রে যেহেতু দুটোর গুণফল বলছে একই চিহ্ন বিশিষ্ট হতে হবে, হয় দুটো যোগ হতে হবে দুটো বিয়োগ হতে হবে, আবার এখানে দুটো প্লাস দুটো মাইনাস হতে হবে, আবার এই যে প্রথমটা কন্ডিশনটা এটা বলেছে কি যে অন্তত একটাকে মাইনাস হতে হবে। তাহলে আমি দুটো থেকে কি কন্ডিশনে আসতে পারি, দুটোই মাইনাস হবে। তাহলে এদের এখান থেকে আমরা বলতে পারি এদের বীজ দুটো যেটা হবে সেটা হচ্ছে ঋণাত্মক। দেখে নিই অপশানগুলো। এখানে যে চতুর্দাগের যেটা বলেছে যে উভয়ই ঋণাত্মক হবে, বির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। তো এই ধরনের অঙ্ক খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এবং প্রত্যেকটা অঙ্কের মাধ্যমে নতুন নতুন কিছু জিনিস শিখতে পারা যাবে। তো 15 দাগের অঙ্ক এটা কি বলেছে একবার দেখে নিই। 15 দাগের অঙ্ক বলেছে কি যে যদি আলফা এবং বিটা x² - 5x + 6 বহুপদীর শূন্য হয়, তাহলে আলফা প্লাস বিটা। তাহলে আগের সূত্র অনুসারে এটা আমরা অ্যাপ্লাই করব। আমাদের যেটা রাশিমালা যেটা দেওয়া আছে এটার শূন্য হচ্ছে কত আলফা বিটা, তাহলে দুটোর যোগফল আমরা জানি কত -b/a। তাহলে এখানে -b কত হচ্ছে না এইটা, এই যে আচ্ছা মাইনাস তো থাকছেই, বিটা হচ্ছে -5 আর এটা হচ্ছে এখানে এটার সহগ 1। আচ্ছা অ্যাকচুয়ালি এই বি আর এ তো আগে আমি বলেছিলাম, আবার একবার বলে দিচ্ছি, এটা কিন্তু ভালো করে বারবার রিপিট করে করে তোমরা দেখবে। এটা না হলে এটা পরেও কাজে লাগবে, যখন দ্বিঘাত সমীকরণ করাবো তখন কাজে লাগবে। তো সেই জন্য এটা খুব ভালো করে জেনে রাখার দরকার। আমাদের মূল ইকুয়েশনটা হচ্ছে কিন্তু এটা। এইবারে এটা থেকে আমরা বলবো আলফা প্লাস বিটা দুটো যদি শূন্য হয়, একটা আলফা একটা বিটা, এই দুটো শূন্য হয়, তাহলে -b/a। এই যে এইটা বি যেটা এক্স এর সহগ, প্রথমটার সহগ যেটা ম্যাক্সিমাম পাওয়ার তার সহগ হচ্ছে a প্লাস a। আচ্ছা তারপরের যে পাওয়ারটা আছে তার সহগ হবে +b, আর কনস্ট্যান্ট টার্ম হবে +c। সেই ক্ষেত্রে আমাদের প্রথম দুটোর যোগফলের সূত্র হচ্ছে -b/a, আর গুণফলের সূত্র হচ্ছে c/a। এ কিন্তু দুটোর ক্ষেত্রে নিচে থাকবে, একটা -b/a একটা c/a। আচ্ছা এটা মাইনাস, এটা a সমান কত হচ্ছে, এখানে এটার সঙ্গে যদি এই দুটো তুলনা করি তাহলে এই ক্ষেত্রে a হবে কি x² এর সহগ, কিছু নেই মানে 1, তাহলে এর মান হচ্ছে এক্ষেত্রে 1। বির মান কত হবে না, এখানে b হচ্ছে +b, এটা আছে, এটা হচ্ছে -5, বির মান হচ্ছে -5, আর c এখানে কত কনস্ট্যান্ট টার্ম, c এর মান হচ্ছে 6। তাহলে এবারে বসিয়ে দেবো -b/a, তাহলে বির জায়গাতে কেবলমাত্র 5 বসবে, আর এর জায়গাতে 1 বসবে। তাহলে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 5, উত্তর হবে 5। তাহলে এই ক্ষেত্রে আমরা উত্তর পেলাম 5। দেখে নিই অপশানগুলো আছে -5, 5, 6, -6, তাহলে বিয়ের দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্কটা কি বলেছে দেখে নিই। এখানে 16 দাগের অঙ্ক। নেক্সট অঙ্ক, আলফা এবং বিটা এই বহুপদীর শূন্য হলে আলফা ইন্টু বিটা কত। ঠিক এর পরের অংশটা, ওটাই যোগফল চেয়েছে, এটাই গুণফল। তাহলে এখানে রাশিমালাটা হচ্ছে 2x² + 5x + 1। আমি গুণফল কি বলেছিলাম না c/a, তাহলে c হচ্ছে এই কনস্ট্যান্ট টার্ম, আর a হচ্ছে x² এর সহগ মানে 2, তাহলে c/a হবে হাফ। দেখে নিই অপশানগুলো। অপশানগুলোর মধ্যে এখানে সির দাগের অপশানটা কারেক্ট অপশান, তাহলে সি হবে আমাদের, সি হবে উত্তর। নেক্সট অঙ্ক 17 দাগের অঙ্ক। 17 দাগের অঙ্কটা কি বলেছে দেখে নিই। 17 বলেছে যদি -k-1 x² + kx + 1 দ্বিঘাত বহুপদীর শূন্যদ্বয় পরস্পরের অনন্যক হয়, তাহলে k এর মান কত হবে। এখানে একটু বলি, অনন্যক যদি হয়, অনন্যক মানে কি, মানে ঠিক উল্টো, মানে 1/, করে দিলে যেটা হবে সেটা। তো এটাই হচ্ছে অনন্যক। ধরুন আলফা একটা হলো, এবারে আলফা বিটা আমি দুটো শূন্য ধরলাম,
এবারে বলেছে কি একটা অপরটার অনন্য। আমি যদি বিটা সমান, এই ক্ষেত্রে বিটা সমান 1/α ধরি, এটা হবে একটার অপরটার অনন্য, মানে উল্টে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এইটা হচ্ছে অনন্য, 1 করলে যেটা আসবে। তো দ্বিতীয় রুটটা হচ্ছে প্রথম রুটটার অনন্য। অনুরূপভাবে প্রথম রুটটা দ্বিতীয় রুটটার অনন্য আমরা বলতে পারি। তো এই দুটো ক্ষেত্রেই, কিংবা এটা ঘুরিয়ে বলতে পারি যে আলফা সমান 1/β, তাতেও কোনো অসুবিধা নেই। এই দুটো ক্ষেত্রেই একটা জিনিস পাবো, আলফা গুণিতক বিটা সমান 1। দুটোতে যদি আমি গুণ করে দিই, সেটা আমরা পাচ্ছি কি আলফা গুণিতক বিটা সমান 1। তাহলে দুটো পরস্পরে অনন্য হলে দুটোর গুণফল 1 হবে। এবারে যে রাশিমালাটা দেওয়া আছে দেখে নিই। এটা কি দেওয়া আছে? k-1x² প্লাস kx প্লাস 1। এই যে রাশিমালাটা দেওয়া আছে, এটার অনন্য বলা আছে। এখান থেকে আমরা কি পাচ্ছি না, দুটোর গুণফলের সূত্র সেটা হচ্ছে c/a। এখানে 1/k-1, এটা c আর এটা a। এইটা সমান আমাদের যেটা হচ্ছে শর্ত অনুসারে এটা 1 হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি k-1 সমান 1, কোনাকুনি গুণ হবে, k-1 সমান 1, k = 2। এটাই হবে আমাদের উত্তর। k এর মান হচ্ছে 2। দেখে নিই অপশানগুলো। এখানে সির দাগের অপশানটা কারেক্ট অপশান। এরপর চলে যাই 18 দাগের অঙ্ক। 18 দাগের অঙ্কটা কি বলেছে? x⁵51 প্লাস 51 কে x প্লাস 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? তো এই অঙ্ক দেখে কিন্তু অনেকে ভয় পেয়ে যেতে পারে, কিন্তু অঙ্কটা একেবারেই সহজ। একবার যদি জানা যায় তাহলে কিন্তু এই অঙ্ক নিয়ে আর কোনো ভয় থাকবে না। এখানে আমাদের যেটা রাশিমালা যেটা আছে x⁵51 প্লাস 51, শুধু 51 থাকতে পারে না, এটা 2026ও থাকতে পারে 51-এর পরিবর্তে। তো তাতে কিচ্ছু যায় আসে না। এটার আমাদের x প্লাস 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো ভাগশেষ বের করতে গেলে এটা আবার সেই আগের নিয়মে ভাগশেষ উপপাদ্যতে যাব। এটা = 0 করব, 0 করে x এর মান হলো, এখান থেকে x এর মান বের করব -1। তাহলে px যদি এটা হয়, এটা সমান যদি px হয়, তাহলে ভাগশেষ উপপাদ্য বা রিমাইন্ডার থিওরেম বলছে এটা = 0 হবে। তো সেক্ষেত্রে এটা এর আমরা বসাবো, যেটা পাবো সেটা হচ্ছে রিমাইন্ডার। এটা বসালে যেটা পাবো সেটা রিমাইন্ডার। তাহলে -1 51 প্লাস 51। এবারে -1^51 বড় সংখ্যা, এটা কি করে পাবো? এটার ক্ষেত্রে মনে রাখতে হবে -1 এর যুগ্ম পাওয়ার থাকলে সেটা +1 হয় সবসময়। তো -1^2, তাহলে -1 গুণিতক -1, -1 প্লাস হয়ে যাচ্ছে, তাহলে +1। আবার যদি 3 থাকে, তাহলে -1 গুণিতক -1 গুণিতক -1। আচ্ছা, দুটোতে প্লাস হচ্ছে, তার সঙ্গে একটা -1 গুণ হবে, তাহলে -1 হবে। তো এইরকমভাবে যদি এগুলো জোড় পাওয়ার থাকে সব +1 হয়, আর যদি বিজোড় পাওয়ার থাকে, যে কোনো নেগেটিভ সংখ্যায় জোড় পাওয়ার থাকলে সেটা সবসময় পজিটিভ হবে, আর বিজোড় পাওয়ার থাকলে নেগেটিভ হয়। তাহলে এটা কি জোড় না বিজোড়? এটা বিজোড়। তাহলে বিজোড় পাওয়ার থাকলে এটা নেগেটিভ হবে, তাহলে -1ই হচ্ছে, আর বাকি থাকছে 51। তার মানে এটা হবে 50। খুব ইজি, এটা মুখে মুখে ক্যালকুলেশন হয়ে যাবে। তো সেক্ষেত্রে আশা করি এই ধরনের অঙ্কে আর ভুল হবে না। এর উত্তর হবে 50। দেখে নিই উত্তরগুলো কি বলেছে। এখানে 0, 1, 49, 50, ডি দাগের অপশান কারেক্ট অপশান। এর অ্যান্সার হবে 50। নেক্সট অঙ্ক আমরা চলে যাব 19 দাগের অঙ্ক। এটা বলেছে x³ - 2x² - x + 2 এর উৎপাদকের বিশ্লেষণ রূপটি কোনটি? আচ্ছা, জাস্ট এর উৎপাদক করব আমরা। উৎপাদক কেমনভাবে করতে হয় সেটা একটু দেখিয়ে নিচ্ছি। তোমরা ক্লাস 7-8-এ উৎপাদক করেছো, আশা করি অনেকেরই মনে আছে, আবার তেমনি অনেকেরই মনে নেই, কোনো অসুবিধা নেই। শুধু অ্যালজেব্রার কিছু সূত্রগুলো একটু মনে রাখতে হবে। মনে রাখবে কিভাবে? সূত্র কোনোদিন আমি মুখস্থ করতে বলি না, সূত্র সবসময় অ্যাপ্লাই করবে, এবং চোখের সামনে সূত্রগুলোকে এক জায়গায় রেখে কোনো একটা দেওয়ালে চিটিয়ে বা খাতাতে ভালো করে সূত্রগুলো লিখে রেখে সেটা যেন চোখের সামনে সবসময় থাকে, এবং সেটা বারবার অঙ্কে অ্যাপ্লাই করতে করতে ধীরে ধীরে কিন্তু ওই সূত্রটা মনে থেকে যায়। তো এমনি মুখস্থ করলে কিন্তু মুখস্থ হয় না। কীভাবে অ্যাপ্লাই করতে গেলে সূত্রটা মাথায় কিভাবে হচ্ছে না হচ্ছে
বা তার কাজ কি সব কিছু মাথায় একসঙ্গে ঢুকছে, যার ফলে যে আমাদের মনে রাখার যে চেনটা সেটা খুব শক্ত হয়, সেই জন্য আমাদের ওটা মনে থেকে যায়। তো সেইভাবেই মনে রাখতে হবে যে কোনো সূত্র। তো এই ক্ষেত্রে আমি যদি উৎপাদক বের করি, কিছু নয়, এখানে x2 আছে, এখানে 2 আছে, এখান থেকে আমরা x² কমন নেব। উৎপাদকের ক্ষেত্রে প্রথমে আমরা দেখব কমন যাচ্ছে কিনা, তারপরে দেখব মিডিল টার্ম হয় কিনা, তারপরে দেখব সূত্র প্রয়োগ করা যায় কিনা। তো এখানে মিডিল টার্ম হতে গেলে 3টে টার্ম থাকতে হবে, মাঝেরটাকে ভেঙে দেবো। এটা তো এখানে 4টা টার্মে ভেঙে দেওয়া আছে। 4টা টার্মের ক্ষেত্রে আমরা প্রথমে কমন দেখব, তারপরে কমন নিয়ে করার চেষ্টা করব। কোনো সময় ভ্যানিশিং একটু কঠিন হলে ভ্যানিশিং ফ্যাক্টর থাকে, তো সেগুলো আমরা পরে আসব। তো এখানে আমাদের যেটা পাচ্ছি এইটা, আর এখান থেকে -1 কমন নিলে এইটা। তাহলে যে দুটো কমন থাকছে সেই দুটো আমরা কমন নিয়ে নিচ্ছি, আর বাকি যেটা পড়ে থাকছে সেটা এমনি লেখা হবে এইটা। এইবারে দেখতে পাচ্ছি এটা একটা উৎপাদক হলো। উৎপাদক মানে গুণ আকারে প্রকাশ, এটা তো গুণ আকারে প্রকাশ হলো উৎপাদক। কিন্তু এখানে শেষ হলো না, যদি শেষ যেটা আমরা লাস্টে দেখব যে রাশিমালা দুটো গুণফল আকারে প্রকাশ হয়েছে, সেখানে যদি আরও ভাঙা যায়, আরও ভাঙতে হবে, সর্বশেষ ভেঙে চেষ্টা করতে হবে, যার পরে আর ভাঙা যাবে না, সেটাই হবে আমাদের উত্তর। তো এইটাকে ভাঙা যাবে, কিভাবে ভাঙা যাবে? এখানে একটা সূত্র আমরা প্রয়োগ করব। 1কে আমরা 1² লিখতে পারি, তো a² - b² সূত্রটা আশা করি সবার মনে আছে, না হলে কিন্তু মনে রাখতে হবে। অ্যালজাবরার সূত্র না মনে থাকলে অ্যালজাবরা থেকে কিন্তু প্রশ্ন করার মুশকিল আছে। তো এটাকে আমরা এভাবেই ভাঙবো, a² - b² সমান a + b × a - b। তাহলে এটা সমান হবে কত? a হচ্ছে x আর b হচ্ছে 1, তাহলে x + 1 × x - 1, এটাই আমাদের উৎপাদক। তাহলে x - 2 × x + 1 × x - 1। দেখে নিই এখানে অপশানটা কি বলছে, x - 2 × x + 1, এর দাগের অপশানটা কারেক্ট অপশান প্রথমেই চলে এসেছে। তো বাকিগুলো একটা না একটা কোথাও না কোথাও ভুল আছে, তাহলে এর দাগের অপশানটা আমরা এখানে নিয়ে নিচ্ছি, এটা কারেক্ট অপশান। 20 দাগের অঙ্ক দেখে নিই, 20 দাগের অঙ্কটা কি বলেছে। 20 দাগের অঙ্ক বলেছে যে যদি px = x² - 3x + 2 হয়, তবে p2 - p1 এর মান কত হবে? তো এটাও ইন্টারেস্টিং অঙ্ক, এবং এই ধরনের অঙ্ক কিন্তু এখানে প্রত্যেকটা অঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা অঙ্ক পরীক্ষায় এসছে, এবং এই ধরনের অঙ্কগুলোই কিন্তু পরীক্ষায় আসে। সেই জন্য এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা যারা এখনও আগের ভিডিওটি দেখোনি, অবশ্যই সেই ভিডিওটি দেখে নাও। ভীষণ কাজে, এই ভিডিওগুলি ভীষণ কাজের হতে চলবে। এখানে আমাদের p2, তাহলে x এর জায়গাতে 2 বসাবো, তার মানে 2² - 3 × 2 + 2, তার মানে এটা হচ্ছে 4 - 6 + 2, এটা একটা 0 হয়ে যাচ্ছে, 6 - 6। আমরা 1 বসালে 1² - 3 × 1 + 2, এক্ষেত্রেও 3 - 3 = 0 হচ্ছে। তাহলে দুটোই 0 হচ্ছে। আলটিমেট আমাদের কী চেয়েছে এখানে? p2 - p1, তাহলে p2 - p1 সমান 0 - 0 সমান 0, 0 হবে অ্যান্সার। দেখে নিই এখানে অপশানগুলো আছে, প্রথমটাই 0, তাহলে এটার উত্তর হবে 0। তো আশা করি অঙ্কগুলো বুঝতে পারলে। এখানে প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা ভালো করে এগুলো প্র্যাকটিস করো। এই ভিডিওগুলো খুঁটি খুঁটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটা অঙ্কে নতুন নতুন কিছু জানতে পারবে। এই ভিডিও সিরিজ, অ্যালজাবরা সিরিজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলছে। যারা এখনও পর্যন্ত দেখা শুরু করনি বা এর গুরুত্ব বুঝতে পারোনি, তারা কিন্তু ভুল করছো। আমি চাইবো যে এই যারা যারা আমাকে ফলো করছো, আমার এই চ্যানেলকে ফলো করছো, তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখবে। এই ভিডিওগুলো কিন্তু ভীষণ কাজের হতে চলেছে, এবং প্রত্যেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা অঙ্ক, যেগুলো তোমাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু খুব কার্যকরী। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে এর ঠিক লাস্টের অংশটা, যেটা আমরা পার্ট 3, যেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, বিগত বছরের প্রশ্নপত্র, বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো আশা করি প্রথম দুটো পর্ব তোমরা
দেখে নেবেন, এরপর থেকে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি কাজের মনে হয় অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো, একটি লাইক করে দিও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।